আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টপিক অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত এই জিনিসটা আপাতত দৃষ্টিতে একটু নিরীহ মনে হয়, কিন্তু এই জিনিসটা যদি আপনারা ধরতে না পারেন, প্রশ্নটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু এই অঙ্কটা 2-3 মিনিট সময় ব্যয় করেও আমরা করতে পারি না। সো এই ধরনের অঙ্ক প্লাস এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক রকমের প্রবলেম আসতে পারে। আমরা আজকে এই অনেক রকমের প্রবলেমগুলো আমরা অল্প অল্প করে করব, যাতে করে আপনারা সব ধরনের প্রবলেম পরীক্ষায় আসলে সেগুলোকে মোকাবেলা করতে পারেন। তো কাজেই চলেন আমরা কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমেই আমি আপনাদের কাছে জানতে চাবো যে আসলে অনুপাতটা কী। অনুপাতটা হচ্ছে যে একই জাতীয় দুটো রাশির তুলনা। রাশি বলতে কি বোঝায়, ভৌত জগতে আমরা যে কোনো কিছু যা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। তো একই জাতীয় রাশি এদের মধ্যে তুলনা করতে আমরা ব্যবহার করি হচ্ছে অনুপাত। তো অনুপাত বিভিন্ন রকম হয়, যেমন আমরা এই যে এইখানে দেখেন অনুপাত বলছে অনুপাত একই জাতীয় দুইটি রাশির তুলনা। তো বিভিন্ন প্রকার অনুপাত কি, যেমন এই জিনিসগুলো আপনারা হয়তো আপনাদের পাঠ্য বইগুলোতে ছোটোবেলায় দেখে এসছেন। একটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি, ধরেন যে এ আর হচ্ছে বি যদি দুইটা সংখ্যা হয়, তাহলে ব্যস্ত অনুপাত কি, এটা ছিল হচ্ছে A:B, এটা নর্মাল অনুপাত। ব্যস্ত অনুপাত হবে হচ্ছে এর উল্টাটা। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে B:A বা 1/A:B, এরকমভাবে হচ্ছে আমরা এটাকে বলে হচ্ছে ব্যস্ত অনুপাত। আবার দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত কি, দ্বিগুণ অনুপাত হচ্ছে এ আর বি যদি দুটো রাশি হয়, তাহলে তাদের দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে A² আর B² এর ভিতরে যে কম্প্যারিজনটা, এটাকে বলা হচ্ছে দ্বিগুণ অনুপাত। একইভাবে আমরা যদি বলি দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত মানে কি, আমরা হচ্ছে দ্বিগুণ অনুপাতে দেখলাম হচ্ছে এ এর পাওয়ার ছিল স্কোয়ার, কিন্তু আমরা যখন বলবো দ্বিভাজিত অনুপাত তখন তার পাওয়ার হয়ে যাবে টু দি পাওয়ার হাফ। এ টু দি পাওয়ার হাফ এবং বি টু দি পাওয়ার হাফের মধ্যে তুলনা, এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তো এটাকে হচ্ছে আমরা সোজাসুজি লিখতে পারি √/a এবং √/b এর অনুপাত। এরপর যদি আমরা বলি ত্রিগুণ অনুপাত। ত্রিগুণ অনুপাতে দ্বিগুণ অনুপাতে হচ্ছে আমরা বলছি পাওয়ার হয় 2, তাহলে ত্রিগুণ অনুপাত মানে কি, ত্রিগুণ অনুপাতে পাওয়ার হবে 3। তার মানে আমার হবে হচ্ছে এ আর বি দুটো রাশি হলে এদের ত্রিগুণ অনুপাত মানে হচ্ছে A⁻³ এবং B⁻³ এর মধ্যে অনুপাত। তো একইভাবে আমাদের যদি ত্রিভাজিত অনুপাত বলি, তাহলে এটার পাওয়ার হবে A⁻⁴ B⁻⁴, মানে এটাকে বলা হয় √A:3B। এই সবগুলো আমরা দেখবেন এইখানে আপনাদের স্লাইডে আজকে দিয়ে দিয়েছি। এরপর দেখেন সমানুপাত। সমানুপাত মানে কি, এটাকে আমরা যদি ভাঙি তাহলে এটা আসে হচ্ছে সম অনুপাত। তো তার মানে কি, যদি চারটি রাশি ধরেন A B C D চারটি রাশি, সেটা এরকম আছে যে এ আর বি এর যে অনুপাত সমান হয়েছে সি আর ডি এদের অনুপাতটা, তখন এদেরকে আমরা বলতে পারি হচ্ছে সমানুপাত। তো সমানুপাতের ক্ষেত্রে কি হয়, যে চারটি রাশি যদি এমন হয় যে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত তৃতীয় ও চতুর্থটির অনুপাতের সমান হয়, তাহলে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত গঠন করা হয়। সেটা কীরকম দেখেন, আমি বললাম আমার প্রথমে একটা সংখ্যা ছিল 2, তো 2 আর দ্বিতীয় একটা সংখ্যা আছে 5, তো 2 এবং 5-এর অনুপাত। আবার হচ্ছে তৃতীয় সংখ্যাটা ধরলাম হচ্ছে 6 আর চতুর্থ সংখ্যাটা হচ্ছে 15। তো 2 এবং 5-এর অনুপাত এবং 6 এবং 15 অনুপাত এই দুটো কিন্তু একই। তো এই দুটো যেহেতু একই, এই কারণে 2, 5, 6, 15 এই চারটা মিলে কি করছে, একটা সমানুপাত গঠন করছে। যেমন প্রথম দুইটার অনুপাত এবং তৃতীয় আর চতুর্থটার অনুপাত এই দুইটা একই রকম হবে। সো এটা হচ্ছে সমানুপাত। তো দেখেন এখানে নিচে বলছে যে যদি ABCD এমন চারটি রাশি হয় যেখানে A:B = C:D, তবে তাদের সমানুপাতি বলা হয়। প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয়, মানে হচ্ছে এখানকার A এবং হচ্ছে D এগুলো হচ্ছে প্রান্তীয় রাশি, আর B এবং C এদেরকে বলা হচ্ছে মধ্যক বা মিন। তো ABCD সমানুপাতি হবে যদিও কেবল যদি A × D = B × C হয়। মানে হচ্ছে আমার খুব সিম্পল, দেখেন A/B = C/D। তো এখানে আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে কি হয়, AD = BC। তো এটাই বলছে যে ABCD সমানুপাতি হবে যদি এবং কেবল যদি AD = BC হয়।
কারণ এখান থেকে আমরা করলেও হচ্ছে গুণ করলে এডি ইজ ইকুয়াল টু বিসি পাই। আবার একইভাবে আমি বলতে পারি এডি সমান বিসি যদি হয় তাহলে আমার এখান থেকে এ বাই বি সমান সি বাই ডি হবে, অর্থাৎ এ বি সি ডি চারটা সমানুপাতি হবে। তো এরপরে আমাদের আরেকটা জিনিস চলে আসছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতটা কি দেখেন, আমরা বললাম যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এটা ছিল সমানুপাতি। এখন যদি আমার এমন হয় যে এ বাই বি সমান বি বাই সি, এরকম যখন হবে তখন এদেরকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। মানে আমি এখান থেকে বলতে পারি এ ইজ টু বি এবং বি এর অনুপাত সমান হচ্ছে বি অনুপাত সি। এ এবং বি এর অনুপাত এবং বি এবং সি এর অনুপাতটা যখন সমান হয়, মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতে যখন সমান হবে তখন এ বি সি তিনটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। যেমন ধরেন আমি বললাম 2, 4, 8, তো আমি যদি দেখি 2/4 সমান হচ্ছে 4/8, এই দুটার অনুপাত এবং প্রথম দুইটার অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় অনুপাত দুইটা সমান। তো আমি তখন বলতে পারি 2, 4, 8 এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো এই রকমভাবে হচ্ছে আমাদের ই করা হয়। এবং ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে দেখেন এখান থেকে আমি এটাকে লিখতে পারি তাহলে এসি সমান বি স্কোয়ার, মানে প্রথম এবং তৃতীয়টার যে গুণফল সেটা হচ্ছে দ্বিতীয়টার বর্গের সমান। তো এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতির একটা কন্ডিশন। এবার দেখেন আমরা দুটা ছোট ছোট কন্ডিশন বা ছোট ছোট মানে অনুপাত নির্ণয় করার সময়, যেমন দেখেন দুটি সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের সূত্র কোনটা? অনুপাত নির্ধারণের সূত্র হচ্ছে খুব সিম্পল, এ অনুপাত বি, এটাকে হচ্ছে আমরা ভগ্নাংশকে লিখলে এ বাই বি, মানে হচ্ছে অ্যান্সারটা হবে ক। তো একইভাবে আমরা আরও একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস এখান থেকে আমরা লিখবো। দেখেন কোনো ক্লাসে এক্স সংখ্যক ছাত্রী আছে, ছাত্রী ও ছাত্রের অনুপাত এ ইজ টু বি, ক্লাসে কতজন ছাত্র আছে। তো তাহলে আমি যদি বলি ছাত্রী এবং ছাত্রের অনুপাত, সেটা বলছে কত? এ ইজ টু বি। এখন বলে হচ্ছে ছাত্রী আছে হচ্ছে এক্স, বা এক্স ডিভাইড বাই ছাত্র ইজ ইকুয়াল টু এ বাই বি, বা আমি যদি এখান থেকে লিখি 1 বাই ছাত্র ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি টু বি এক্স। তাহলে অতএব আমি লিখতে পারি ছাত্রের সংখ্যা সমান হচ্ছে বি এক্স ডিভাইডেড বাই এ। সো এখান থেকে তাহলে ক্লাসে কতজন ছাত্র আছে? বি এক্স ডিভাইড বাই এ। সো বি এক্স ডিভাইড বাই এ আছে কত? গ নাম্বারে। সো অ্যান্সারটা হবে হচ্ছে গ। তো এইরকমভাবে আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে। তো আমরা আজকে যে অঙ্কগুলো করবো, অঙ্কগুলো আপনারা দেখবেন যে খুবই সিম্পল, এবং আমরা আপনাদেরকে অনেকগুলো প্র্যাকটিস করাবো যাতে করে আপনারা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো দেখেন 1 নম্বর অঙ্কটা দেখেন, এটা 38তম বিসিএসে আসছে। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? তো বলেছে দুটি সংখ্যার অনুপাত বলছে এবং গসাগু বলে দিচ্ছে, তাহলে বলছে বৃহত্তর সংখ্যাটি কত। তো এটা আসলে আমরা কিভাবে নর্মালি করি আমি সেই সিস্টেমটা দেখাই। তো ধরি দুটি সংখ্যা twice x thrice x যদি হয়, যেহেতু 2:3, অতএব গসাগু যদি twice x thrice x হয় তাহলে তাদের গসাগু হবে হচ্ছে x। এখন x ইজ ইকুয়াল টু 4, গসাগু 4, অতএব বৃহত্তর সংখ্যা তাহলে কত? 4 × 3 ইজ ইকুয়াল টু 12। এটা হচ্ছে নর্মালি নির্ণয়ের এটা, সেটা হচ্ছে অ্যান্সারটা হবে 12। আর আপনি নর্মালি যেটা করবেন, গসাগু যেহেতু 4 বলছে, এই কারণে অনুপাতের ভিতরে যেটা সবচেয়ে বড় সেটার সাথে হচ্ছে 4 গুণ করে দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু 4 আছে গসাগু এবং অনুপাতে হচ্ছে 2:3, তার মানে বড় সংখ্যা হচ্ছে 3 × 4। এটাই হচ্ছে আমার বৃহত্তর সংখ্যা। এবার দেখেন এই অঙ্কটা বেশ ক্রিটিক্যাল। 261টি আম
3 ভাইয়ের মধ্যে 1:3, 1:5, 1:9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? এই রকম যখন থাকে, আপনার যখন নর্মালি যদি বলতো যে 2:3:4 বা 1:2:3, আপনার কিন্তু এটা বের করাটা খুব ইজি। কিন্তু যখন এরকম ভগ্নাংশ আকারে থাকে তখন আমার বের করাটা বেশ ডিফিকাল্ট। তো আমার এখানে দেখেন 1:3, 1:1/5, 1/9। আমার এখানে এদেরকে মানে পারফেক্ট শেপে নিতে হবে। পারফেক্ট শেপে কীভাবে? আমাদের সাধারণ অনুপাত আকারে নিতে হবে। সেটা কীভাবে করবো দেখেন, 3, 5, 9 এদের লসাগু বের করতে হবে। এমন একটা সংখ্যা যেটা দিয়ে হচ্ছে এরা সবাই বিভাজ্য, যেমন কি 3, 5, 9 এদের লসাগু হবে হচ্ছে 5 নম্বর 45। সো 3, 5, 9 এদের লসাগু হবে হচ্ছে 45। সো আমি কি করব, আমি 45 দিয়ে এদের সবাইকে গুণ করে দেব। গুণ করে দিলে কি আসে দেখেন, এখানে আসে হচ্ছে 15, এখানে ভাগ করলে আসে হচ্ছে 9, এখানে ভাগ করলে আসে হচ্ছে 5। তো তাহলে প্রথম ভাই কতটি আম পাবে? এখন যেহেতু 3 জনের অনুপাত আছে এত আর মোট আছে হচ্ছে এত, তাহলে প্রথম ভাই পাবে সমান 261, মানে মোট সংখ্যা ইন্টু প্রথম ভাই কত পাইতো 15, মানে প্রথম ভাইয়ের যে অনুপাতের যে সংখ্যাটা সেটা আমরা উপরে নেব, ডিভাইডেড বাই 15 যোগ 9 যোগ 5, 3টা দিয়ে দেবো। একইভাবে যদি বলতাম দ্বিতীয় ভাই পাবে, তাহলে আমি দিতাম 261 ইন্টু দ্বিতীয় ভাইয়ের জন্য উপরে থাকবে 9 ডিভাইড বাই টোটাল যে অনুপাতের যে সংখ্যাগুলো আছে সবগুলা যোগ হবে। তো এটা করলে আমার আসে হচ্ছে 261 ইন্টু 15/29, কাটাকাটি করলে সব মিলে আসে হচ্ছে 135। সো প্রথম ভাই কতটি আম পাবে? প্রথম ভাই আম পাবে হচ্ছে 135টি। তো ঠিক আছে, আমরা দেখলাম আমাদের কিন্তু যখনই আমরা একটা সংখ্যা মানে একটা রেশিও দেওয়া থাকবে এবং বলা থাকবে যে এতর থেকে অমুক কত পাবে, তখন হচ্ছে আমাদের এরকমভাবে অনুপাতগুলা থেকে আমার বের করতে হবে যে কে কতগুলা পাবে। তো এটাকে আমি একটা সূত্রে যদি বলি যে এক্স সংখ্যক জিনিস 2 জন ব্যক্তির মধ্যে A:B অনুপাতে ভাগ করলে প্রথম ব্যক্তি পাবে x ইন্টু A ডিভাইডেড বাই A প্লাস B, আর দ্বিতীয় ব্যক্তি পাবে x ইন্টু B ডিভাইডেড বাই A প্লাস। এটা হচ্ছে একটা সিম্পল সূত্র। এখন যদি আমার হচ্ছে 3 জন ব্যক্তি থাকতো A:B:C, তখন আমি লিখতাম A ডিভাইড বাই A প্লাস B প্লাস C, B ডিভাইড বাই A প্লাস B প্লাস C, আর নিচে তৃতীয় ত্রিমাসটা হচ্ছে C ডিভাইড বাই A প্লাস B প্লাস C। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিম্পল ওয়ে। আচ্ছা, এইবার দেখেন, আচ্ছা এটা মনে হয় অন্য প্রশ্নে আসছে, এটা আমাদের দরকার নাই। 394 এর চতুর্থ সমানুপাতি কি? তার মানে চতুর্থ সমানুপাতি লাগবে, তার মানে আমি A/B = C/D, এখানে ডিটা বের করতে হবে। তার মানে আমার হচ্ছে 3/9 = 4। আমি ধরে নেব চতুর্থ সমানুপাতি হচ্ছে x। চতুর্থ সমানুপাতি যদি x হয় তাহলে এখান থেকে সমান আমি কি লিখতে পারি তাহলে, বা x = 4 × 9 ডিভাইডেড বাই 3, আর গুণ করলে সমান সমান আসে হচ্ছে, কাটাকাটি করে আসে হচ্ছে 12। সো অ্যান্সার হবে হচ্ছে 12। আচ্ছা, এটা এই করতে হবে।
অ্যান্সারটা হচ্ছে 12। এভাবে করে হচ্ছে আমরা চতুর্থ সমানুপাতিটা বের করতে পারি। এরপরে দেখেন এই অঙ্কগুলা বেশ মজার এবং এই অঙ্কগুলো আপনাদের অনেক আসে। দেখেন একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো দুধ ও পানির অনুপাত দেওয়া আছে 5:1। তা আমি ধরে নিব দুধের পরিমাণ হচ্ছে 5x, তাহলে পানির পরিমাণ হবে হচ্ছে x। কারণটা কি, দুধ এবং পানির অনুপাত 5:1, কিংবা আমি বলতে পারি যদি পানি হয় হচ্ছে x কেজি, তাহলে দুধ থাকবে আমার হচ্ছে তার 5 গুণ, মানে 5x কেজি। এখন দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে 5x মাইনাস এক্স, মানে দুধের পরিমাণ মাইনাস পানির পরিমাণ, এটা সমান কত? এটা সমান হচ্ছে 8। বা এখান থেকে আমি লিখতে পারি 4x সমান 8, অতএব x সমান 2, মানে পানির পরিমাণ হচ্ছে 2 কেজি। তাহলে অ্যান্সারটা কত হবে? পানির পরিমাণ হবে হচ্ছে 2 লিটার। সো পানির পরিমাণ হচ্ছে 2 লিটার। এভাবে কিন্তু খুব সহজে আপনার জাস্ট চিন্তা করতে হবে আসলে আমার প্রশ্নে কি বলা আছে, আমার সেই অনুযায়ী হচ্ছে জাস্ট একটু একটু সাজাইতে হবে, তাহলে আপনি দেখবেন যে অঙ্কগুলো খুব ইজিলি আপনি করতে পারবেন। এরপরে দেখেন দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? কোশ্চেনটা একটু চিন্তা করেন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় হচ্ছে 2:3। তো আমি ধরলাম প্রথম সংখ্যা হচ্ছে 5x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে 8x। এখন বলছে উভয়ের সাথে যদি আমি 2 যোগ করি, তার মানে 5x এর সাথে আমি 2 যোগ করলাম, আবার 8x এর সাথে আমি 2 যোগ করলাম। এটা করলে কি হলো, অনুপাতটা হবে হচ্ছে, এই যে একটা অনুপাত হইল 5x + 2 আর 8x + 2, এই অনুপাতটা হয় হচ্ছে 2:3। তাহলে বলছে এখন সংখ্যা দুটি কি কি? বা এটাকে আমি লিখতে পারি 5x + 2 / 8x + 2 = 2/3। তো এইখান থেকে আমরা হচ্ছে লিখব 5x + 2 × 3 = 8x + 2 × 2, বা 15 + 6 = 16x, 15x + 6 + 16x + 4। তো সব যদি আমি এক পাশে নেই, 16x - 15x = 6 - 4, অতএব x সমান 2। তাহলে x সমান যদি 2 হয়, তাহলে 5x সমান হবে হচ্ছে 2 × 5 মানে 10, আর 8x মানে হবে হচ্ছে 8 × 2 মানে হচ্ছে 16। তার মানে সংখ্যা দুটো কত হচ্ছে? সংখ্যা দুটো হচ্ছে 10 এবং 16। তো এইভাবে করে হচ্ছে আমি সংখ্যা দুটাকে খুব সহজে কিন্তু বের করতে পারলাম। আমাদের জাস্ট কোশ্চেনটা দেখে আমাদের এই যে এই ইকুয়েশনটা, মানে এই শেপটা যদি আমি আনতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমার অঙ্ক এখানেই শেষ। আচ্ছা, এরপর দেখেন একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1? এইরকম অঙ্ক আমরা একটু মানে একটু শর্টকাটে করতে পারি। সেটা কীরকম দেখেন, প্রথমে আমি চিন্তা করব সোনা পরিমাণ, এটা হচ্ছে কত? 16 গ্রামে, সমান কত? 16 × সোনা এবং তামার অনুপাত হচ্ছে 3:1, তা সোনা হচ্ছে 3 / 3 + 1, সোনা 3/4 মানে হচ্ছে 12 গ্রাম। আর তামার পরিমাণ 16 × 1 / 3 + 1 সমান হচ্ছে 4 গ্রাম। এটা হচ্ছে আমার প্রথমে সোনা এবং তামা কতটুকু আছে। এখন বলছে এতে কি পরিমাণ সোনা মেশালে, তো ধরলাম যে কি পরিমাণ, এই পরিমাণটা হচ্ছে x গ্রাম, ধরে নিলাম যে অনুপাতটা 4:1 হবে। এতে কি পরিমাণ সোনা, যদি x গ্রাম আমি সোনা মিশাই, তাহলে কি হবে দেখেন, x গ্রাম সোনা মেশালে সোনার পরিমাণ হয় হচ্ছে
12 যোগ এক্স গ্রাম, এটা হচ্ছে সোনার পরিমাণ। আর তামার পরিমাণ কত? তামার পরিমাণ হচ্ছে 4 গ্রাম। তো এই যে নতুন যে সোনা এবং তামার অনুপাত 12 প্লাস এক্স ইস টু 4, এটার অনুপাতটা হয় হচ্ছে 4:1। নতুন যে অনুপাতটা, এটুক যদি বুঝেন যে 12 প্লাস এক্স ইস টু 4 ইজিক্যাল টু 4:1, তাহলে কিন্তু অঙ্ক এখানে শেষ। বা 12 প্লাস এক্স ভাগ 4 ইজিক্যাল টু 4/1, বা 12 প্লাস এক্স, 4 4 16, অতএব এক্স সমান 16 মাইনাস 12 ইজিক্যাল টু 4। তো তার মানে আমি কতটুকু সোনা মেশাইলাম? আমি এখানে 4 গ্রাম গোল্ড মিক্স করলাম। এটা হচ্ছে আমাদের সলভ হয়ে গেল। এইবার দেখেন আমাদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতের ক্ষেত্রে সূত্রটা খুব সিম্পল। ধরেন যে আপনার হচ্ছে এরকম আছে এ ইস টু বি, তারপরে হচ্ছে সি ইস টু ডি, ই ইস টু এফ। তো এগুলো অবশ্যই এটা মিশ্র অনুপাত বের করো। তো মিশ্র অনুপাত কি করবেন? প্রথমগুলা মানে এই যে প্রথম যেগুলো আছে এইগুলা একসাথে গুণ হবে, এ ইন্টু সি ইন্টু ই, তার সাথে অনুপাত হবে কার কার? দ্বিতীয়গুলার, বি ইন্টু ডি ইন্টু এফ। এটা করলে আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব। এটা খুবই সিম্পল এবং এরকম অঙ্ক কিন্তু আগে আসছে। দেখেন 5:18, 7:2, 3:6, 3:6। তার মানে আমার প্রথম যে রাশিগুলো আছে 5 ইন্টু 7 ইন্টু 3, এগুলো একদিকে, আর এর সাথে অনুপাত হবে হচ্ছে আরেক পাশে আছে 18 ইন্টু 2 ইন্টু 6। করলে কি আসে দেখেন, 5 7 35 ইন্টু 3 105, আর এখানে 18 36, 36 ইন্টু 6 216। এটাকে আবার হচ্ছে 3 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 35:72। সো এটা হচ্ছে মিশ্র অনুপাত 35:72। এরপরে দেখেন 42 গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত 4:3। এতে আর কত গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত 5:3 হবে? একইভাবে আগের মতো আমি হচ্ছে কি করব, গোল্ড যদি চিন্তা করি, সমান কত? 42 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3 সমান আসে হচ্ছে 24। আর তামা বা কপার, এটা আসে হচ্ছে 42 ইন্টু 3 ডিভাইড বাই 4 প্লাস 3, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 18। এইবার হচ্ছে এতে আর কত গ্রাম? ধরলাম যে এতে যদি আর এক্স গ্রাম যদি আমি মিশাই, তাহলে কি হবে? সোনার পরিমাণ হবে হচ্ছে 24 প্লাস এক্স, তামার পরিমাণ হবে হচ্ছে 18, এদের অনুপাত হবে হচ্ছে 5:3। তা আমরা যদি আর গুণন করি তাহলে 72 প্লাস থ্রাইজ এক্স ইজ ইকাল টু 90, বা থ্রাইজ এক্স ইজ ইকাল টু মাইনাস 72 এক্স ইজ ইকাল টু 18 ভাগ 3 সমান 6। তার মানে এতে আর কত গ্রাম সোনা মেশাতে হবে? আর হচ্ছে 6 গ্রাম গোল্ড মেশাতে হবে। এরপরে দেখেন 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। আগের মতোই কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? আবার আগের মতো আম কত? 60 ইন্টু 2 ডিভাইড বাই 2 প্লাস 1 সমান আসে হচ্ছে 40। কমলা 60 ইন্টু 1 ডিভাইড বাই, দুঃখিত, সমান আসে 20। তো তাহলে এখন বলছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে, মানে কি আম ইস টু কমলা সমান আসবে 1:2। সেটা কীরকম? ধরেন আম আছে 40, কমলা হবে হচ্ছে 20 প্লাস এক্স সমান হবে হচ্ছে 1/2। তো কাটাকাটি করে আমি যদি দেখি 40 ইন্টু 2 মানে হচ্ছে 80 ইজ ইকাল টু 20 প্লাস এক্স, অতএব এক্স সমান হচ্ছে 80 মাইনাস 20 ইজ ইকাল টু 60। কমলা রসের পরিমাণ তাহলে কতটুকু বৃদ্ধি করলো? আমরা হচ্ছে 60 লিটার পরিমাণ বৃদ্ধি করলাম।
তো এভাবে করে আমি পেয়ে গেলাম। আবার একইভাবে এই জিনিসটাও আপনারা দেখতে পারেন যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। তো তাহলে কি করব, 30 লিটারের ভিতরে অ্যাসিড 7/7 + 3 সব মিলে আসে হচ্ছে 21, ওয়াটার সব মিলে আসে যে 30 থেকে 21 বাদ দিলে 9 থাকে। তো কী পরিমাণ পানি মিশ্রিত করবে, তার মানে হচ্ছে 21 পানি যদি আমি ধরে নিলাম যে এক্স, তাহলে অ্যাসিড ও পানির অনুপাত কত হবে? 21/9 + এক্স সমান হবে হচ্ছে অ্যাসিড হবে হচ্ছে 3 ও ওয়াটার হবে হচ্ছে 7। তা আপনি যদি এখান থেকে দেখেন সমান সাথে 27 + 3x = 21 × 7 147 বা 3x = 120/3 40। তার মানে 40 লিটার পরিমাণে পানি মিশ্রিত করতে হবে। আপনি যখন এই অঙ্কগুলা বারবার অনুশীলন করবেন, আপনি দেখবেন যে এই অঙ্ক কিন্তু আপনার নির্ণয় করতে আপনার 45 সেকেন্ডও প্রয়োজন হবে না। এবং আমরাও আপনাদেরকে এই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি যে এগুলা কিন্তু আপনি প্র্যাকটিস করতে থাকলে আপনি নির্ণয় করা সম্ভব। এইবার দেখেন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবেন। অঙ্কটা একটু ঠান্ডা মাথায় একটু দেখেন যে A:B = 4:7, B:C = 5:6। তখন বলছে A:B:C = what? অঙ্কটা যদি আমি দেখাই, এখানে একদিকে আছে হচ্ছে A এবং B, আরেকদিকে আছে হচ্ছে B এবং C। কিন্তু A এবং B এদের অনুপাত হচ্ছে 4:7, আর B এবং C এদের ভিতরে অনুপাত হচ্ছে 5 এবং 6। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন বলবে যে A:B:C তিনটার ভিতরে চিন্তা করতে হবে, তখন আমার এই যে বি তো দুইজনের ভিতরে আছে, বিটাকে দুই পাশেই একরকম করতে হবে। বিটাকে দুই পাশেই একরকম কিভাবে করব? বিটাকে দুই পাশে একরকম এভাবে করব যে বি এর এইখানকার যে মানটা, এইটা দিয়ে আমি প্রথম অনুপাতটাকে গুণ করে দেব, এবং এইখানকার যে ভ্যালুটা, এটা দিয়ে আমি দ্বিতীয় অনুপাতটাকে গুণ করে দেব। তাহলে আমি এখানে কি করব দেখেন, সমান 4 × 5 = 7 × 5। 4 × 5 এবং 7 × 5 যদি করি সমান, তাহলে কি আসে? সমান আসে হচ্ছে 20:35। একইভাবে এই যে B:C, এখানে আমার হচ্ছে এখানে B ছিল কত? 7 দিয়ে হচ্ছে দুই দিকে যদি আমি অনুপাতে গুণ করে দিই, তাহলে 5 × 7 = 6 × 7 সমান তখন আসে হচ্ছে 35:42। এখন দেখেন বি কিন্তু দুই দিকে সমান আছে। এখানে এ আর বি এর অনুপাত হচ্ছে 20:35, আর এখানে বি আর সি এর অনুপাত হচ্ছে 35:42। তাহলে এখন আমি লিখতে পারি A:B:C সমান 20:35:42। সো এটা হচ্ছে আমার অ্যান্সারটা তার মানে কত? গ। একইভাবে এইবার দেখেন 12 নম্বর অঙ্কটা, 7,500 টাকা 1:2:3:4:5 অনুপাত ভাগ করে দিলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? তো বৃহত্তম অংশ হচ্ছে এই যে 5, এই অংশটা যে পাবে তার হচ্ছে বৃহত্তম, ক্ষুদ্রতম হচ্ছে যে 1 পাবে তার। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, যে সবচেয়ে বেশি পাবে সে পাবে 7,500 এর 5/1 + 2 + 4 + 5। এটা হচ্ছে যে সবচেয়ে বেশি পাবে। আর যে সবচেয়ে কম পাবে সে হচ্ছে 1/5। তা
আমি দুইটা থেকে 7500 যদি কমন নেই তাহলে কি থাকে দেখেন, 5 ডিভাইড বাই এদের সবগুলো করলে থাকে 12 মাইনাস এখান থেকে যদি সবগুলো করি 1 ডিভাইড বাই 12, 7500 4/12, 7500-এর 4/12 যদি করি মানে 1/3, কাটাকাটি করে সবসময় মিলে থাকে হচ্ছে 2500। তার মানে অ্যান্সারটা হবে খ 2500। এটা হচ্ছে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য হবে। আচ্ছা, একইভাবে 13 নম্বরটা আবার একই রকম অঙ্ক। এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় অঙ্কটা করবেন। এটা অ্যান্সারটা হবে হচ্ছে 8 গ্রাম। অ্যান্সারটা বলে দিলাম, আপনারা বাসায় নিজেরা সলিউশন করবেন। এরপর এই অঙ্কটা দেখেন, এটা খুবই সিম্পল অঙ্ক। কি বলছে যে x/y = 5/6। তাহলে 3x সমান হচ্ছে কত 15, আর 5y মানে হচ্ছে 30। তো 3x/5y সমান হচ্ছে 15/30, মানে হচ্ছে এটাকে হচ্ছে 15 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1/2। অ্যান্সারটা হবে হচ্ছে খ। এটা খুবই সহজ অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু হুটহাট দিয়ে দিতে পারে। আবার দেখেন, মতি 10 মিনিটে 500 শব্দ এবং বকুল 10 মিনিটে 400 শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে 3600 শব্দ মোট কত মিনিটে টাইপ করতে পারবে? তো এটা দেখেন, আপনি 10 মিনিটে সে পারে 500 শব্দ এবং 10 মিনিটে সে পারে 400 শব্দ, মানে 10 মিনিটে মোট 500 প্লাস 400, 900 শব্দ হচ্ছে টাইপ করা হয়। তো তাহলে 900 শব্দ টাইপ করা হয় হচ্ছে 10 মিনিটে, অতএব একটা শব্দ টাইপ করা হবে হচ্ছে 10/900 মিনিটে। অতএব 3600 শব্দ টাইপ করা হবে হচ্ছে 10 × 3600/900 মিনিটে, মানে সব মিলে থাকবে হচ্ছে 40 মিনিটে। সো অ্যান্সারটা হবে হচ্ছে ক 40 মিনিটস। তো এটা নর্মাল ঐকিক নিয়মের একটা অঙ্ক। এরপর দেখেন 16 নম্বরটা, ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তো আমি ধরে নেই তিনজনের বেতনের পরিমাণ হচ্ছে 7x, 5x, 3x। তাহলে খ গ অপেক্ষা 222 টাকা মানে কি 5x মাইনাস 3x = 222, 2x = 222, অতএব x সমান 111। তো x এর মান যদি 111 হয় তাহলে 7x এর মান কত হবে? 7 × 111 সমান হচ্ছে 777। অ্যান্সারটা হবে হচ্ছে গ 777। এরপরে দেখেন, এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক, যেটা আমরা হচ্ছে শুরুর দিকে বলছিলাম যে যদি এক্স সংখ্যক জিনিস এ এবং বি এর মাধ্যমে ভাগ করতে হয়। ক, খ ও গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক, খ, গ এর মূলধনের অনুপাত হয় 2:3:5, তবে ক কত লভ্যাংশ পাবে? তাহলে ক কত পাবে? ক পাবে এই যে 1200 টাকা, 1200 টাকা তার মূলধন তার কত ছিল? 2 অংশ, আর টোটাল ছিল হচ্ছে 2 + 3 + 5 অংশ। তো সব মিলিয়ে যদি দেখি 1200 × 2/10 সমান আসে হচ্ছে 240। তারপরে ক লভ্যাংশ পাবে হচ্ছে 240 টাকা। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ম্যাথ। এরপর দেখেন, 34 কিলোগ্রামে বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে? আগের মতোই অনেকটা। সেটা কীরকম দেখেন, এখানে প্রথমে আমি বালির পরিমাণ বের করব। বালি হচ্ছে
34 ইন্টু 25% মানে কি 25/100, এটা করলে আসে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 8.5, আর পাথর 34 মাইনাস 8.5, যেহেতু দুইটাই আছে সমান হবে হচ্ছে 25.5। এখন যদি আমি বালির সাথে x কেজি যোগ করি, কত কিলোগ্রাম বালি, তাহলে ধরলাম x কেজি, তাহলে কত 8.5 প্লাস হচ্ছে x, আর নিচে পাথর থাকবে কত 25.5। তো বলছে যে মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%। সো পাথর টুকরার পরিমাণ 40% মানে হচ্ছে বালির পরিমাণ 60%, পাথরের পরিমাণ 40%। তাই উপরে যেহেতু বালি তার মানে উপরে 60 আর নিচে পাথর এখানে 40। বা এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি 8.5 প্লাস এক্স ডিভাইড বাই 3/2, তো এদিকে নিয়ে আসলে হচ্ছে 17 প্লাস 2x ইজ ইকুয়াল টু 76.5। x1 29.75। সো অ্যান্সার হচ্ছে খ 29.75। আচ্ছা আমরা একটু ব্রেক দিই। আচ্ছা এবার আমরা এই প্রবলেমগুলো দেখি। দুটি সংখ্যার বিয়োগফল 66, তাদের অনুপাত 7:5 হলে সংখ্যা দুটি কত? তো এরকম অনুপাত যেহেতু দেওয়া আছে, তো ধরবেন একটা সংখ্যা 7x হলে একটা সংখ্যা 5x। তো এদের মধ্যে বিয়োগফল হচ্ছে 66, মানে 7x মাইনাস 5x ইকুয়াল টু 66। তো এখান থেকে আমি যদি লিখি 2x ইজ ইকুয়াল টু 66, অতএব x এর মান হচ্ছে 33। তাহলে সংখ্যা দুটো হবে হচ্ছে 7 ইন্টু 33 আর 5 ইন্টু 33। 5 ইন্টু 33 মানে 165, আর 7 ইন্টু 33 মানে 231। সে অ্যান্সারটা হচ্ছে 231 এবং 165। তো এখানে যে কোনো একটা বের করতে পারলে আপনি আসলে অপশনটা বের করে ফেলতে পারবেন। একইভাবে এই সংখ্যাটা দেখেন, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 144, অনুপাত বলা আছে 6:2। তার মানে একইভাবে যদি বলি 6x প্লাস 2x ইজ ইকুয়াল টু 144। সো এখান থেকে যদি করেন, এখান থেকে দেখবেন যে সলভ করলে আসে হচ্ছে x এর মান আসে হচ্ছে 18। তার মানে একটা সংখ্যা হবে হচ্ছে 6 ইন্টু 18 মানে হচ্ছে 108, আর একটা সংখ্যা হবে হচ্ছে 2 ইন্টু 18 মানে হচ্ছে 36। সো সংখ্যা দুটো হচ্ছে 108 এবং 36। এভাবে দেখবেন যে খুব সহজে আমরা করতে পারি। একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করো। তা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন তিনটা অনুপাত যেহেতু দেওয়া আছে, ধরে নিই 3x প্লাস 4x প্লাস 5x, মানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটা যদি আমি করি তাহলে সব মিলে আসে হচ্ছে 12x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব x সমান হচ্ছে 180/12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কোন তিনটা কত হবে? 3 ইন্টু 15 মানে 45 ডিগ্রি, 4 ইন্টু 15 60 ডিগ্রি, আর 5 ইন্টু 15 75 ডিগ্রি। সো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি সব মিলে হবে হচ্ছে গ 45, 60, 75 ডিগ্রি। একইভাবে 22 নাম্বারটা খুবই সিম্পল একটা অঙ্ক। দেখেন এত এত হলে গ এর মান কত? তো এটা বলছে 12,000 ডিভাইড বাই 8 ইজ ইকুয়াল টু গ ইজ টু 0.12। সেটা আমি কি করতে, বা তার মানে গ সমান হচ্ছে 0.12 ইন্টু 12,000 ডিভাইড বাই 8।
তো সব মিলে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমার সব মিলে এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 180। তো অ্যান্সারটা 180 অ্যান্সার আসছে হচ্ছে ঘতে। সো অ্যান্সারটা হবে হচ্ছে 180। এবার দেখেন ক ইস টু খ সমান 1:2, খ ইস টু গ সমান 3:4 হলে ক খ গ কত? আমরা আগে যেভাবে করছি ওইভাবেই ক ইস টু খ এটাকে আমি 3 দিয়ে গুণ করব, আর খ ইস টু গ এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তো তাহলে ক ইস টু খ সমান 1 ইন্টু 3 ইস টু 2 ইন্টু 3 সমান 3:6, আর খ ইস টু গ 3 ইন্টু 2 ইস টু 4 ইন্টু 2 সমান 6 ইন্টু 8। তাহলে ক ইস টু খ ইস টু গ সমান 3:6 ইন্টু 8। সব মিলে আসছে অ্যান্সারটা ঘ, 3:6:8। এরপরে দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:7, উভয়ের সাথে 3 যোগ করলে অনুপাতটি 5:8 হয়। সংখ্যা দুটি কি কি? এরকম অঙ্ক আমরা এর আগেও করলাম। যদি দুটো সংখ্যা হয় তা ধরেন একটা সংখ্যা 4x হলে একটা সংখ্যা 7x। তা আমাদের কি করতে হবে, দুটার সাথে যদি আমি 3 করে যোগ করি তাহলে যে সংখ্যা মানে যে অনুপাতটা হয় সেটা হচ্ছে 5:8। তো এই যে দুটো সংখ্যা আমার সেখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে বা 8 ইন্টু 4x মানে হচ্ছে 32x প্লাস 24 ইজ ইকুয়াল টু 35, 35x প্লাস 15। তা আমি হচ্ছে যদি এক পাশে এক্সগুলো নিলে 35x মাইনাস 32x ইজ ইকুয়াল টু 24 মাইনাস 15 বা thrice x is equal to 9, x is equal to 3। তাহলে হচ্ছে 4x মানে হয় হচ্ছে 4 ইন্টু 3 মানে 12, আর 7 ইন্টু 3 21। সো অ্যান্সার দুটো হয় হচ্ছে 12 এবং 21। সংখ্যা দুটো হয় হচ্ছে 12 এবং 21। এরপরে দেখেন 8 ও 72 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি এটা হচ্ছে একটা ক্রমিক সমানুপাতের মতোই, মানে হচ্ছে 8 ভাগ b ইজ ইকুয়াল টু b ভাগ 72। তো তখন এটা কি হবে দেখেন, বা b স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 72 মানে হচ্ছে এটা আসে হচ্ছে 576। তো তাহলে মধ্য সমানুপাতি কত? b ইজ ইকুয়াল টু রুট ওভার 576 মানে হচ্ছে 24। তো এটা হচ্ছে মধ্য সমানুপাতি, মানে হচ্ছে ক্রমিক সমানুপাতি যে কথাটা সেটাই হচ্ছে মানে মধ্য সমানুপাতি। ক্রমিক সমানুপাতির দ্বিতীয় মানে মাঝখানের যে পদটা সেটাই। তো তার মানে অ্যান্সারটা হচ্ছে খ 24। তো এইভাবে করে হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। এবারে দেখেন পিতা পুত্রের একটা অঙ্ক। বর্তমানে পিতা ও পুত্রের বয়স অনুপাত 5:2। 10 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 2:1। পিতার বর্তমান বয়স কত? তো ধরলাম পিতার বর্তমান বয়স হচ্ছে 5x, তাহলে পুত্রের হবে হচ্ছে 2x। এখন দেখেন বর্তমান বয়সের সাথে 10 যোগ করলে মানে 10 বছর পরে, 10 বছর পরে তাদের যে বয়সের অনুপাত সেটা হবে হচ্ছে 2:1। তো সেটা কীরকম হয় তাহলে 5x প্লাস 10 is equal to 4x plus 20 minus 10। অতএব x is equal to 10। তাই যদি হয় তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 5x মানে হচ্ছে 50 বছর। তো পিতার বর্তমান বয়স হচ্ছে কত? 50 বছর। এরপরে দেখেন দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 3:1। প্রথম ছাত্র 5 নাম্বার কম পেলে আর দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে 2:1। তাদের প্রাপ্ত নম্বর কত? তো প্রথম ছাত্র যদি পাইতো thrice x, দ্বিতীয় ছাত্র পাইতো হচ্ছে x। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন বলছে প্রথম ছাত্র যদি 5 নাম্বার কম পায়, মানে thrice x থেকে যদি সে 5 কম পায়
আর দ্বিতীয় ছাত্র যদি 10 নম্বর বেশি পায়, মানে এক্স এর সাথে যদি 10 যোগ হয়, তাহলে যে অনুপাত সেটা হবে হচ্ছে 2:1। তাহলে কি হলো এখানে দেখেন, থ্রাইজ এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস 20, বা থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 20 প্লাস 5। অতএব এক্স ইজ ইকুয়াল টু 25। তাহলে দ্বিতীয় ছাত্র পাবে হচ্ছে 25, আর প্রথম ছাত্র পাবে হচ্ছে থ্রাইজ এক্স মানে হচ্ছে 25 ইন্টু 3, দ্যাট ইজ 75। অ্যান্সার হবে হচ্ছে 75 এবং 25। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু 75-25ও আছে, 25-75ও আছে। আপনার অ্যান্সারটা কিন্তু হবে 75-25। কারণটা কি, অনুপাত বলছে 3:1, যেহেতু অনুপাত এভাবে দেওয়া আছে, এই কারণে আপনার নাম্বারটাও এমনভাবে দিতে হবে যাতে এই অনুপাতটাকে স্যাটিসফাই করে। দুইটা তাদের প্রাপ্ত নাম্বার এটা, দ্যাট ইজ ওকে, কিন্তু প্রথম ছাত্রের কিন্তু পেয়েছে 75। এখানে কিন্তু যেহেতু দুইটা অপশনে আছে, এই কারণে সেকেন্ডটা দিলে আপনার ভুল হবে। এরপরে অঙ্কে চলে যাই। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? সো ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে বর্গের ইসে হবে, তার মানে বৃত্ত আছে হচ্ছে 3:2, তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, আর 1 স্কোয়ার ইস টু পাই আর 2 স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, সমান সে পাই 3 স্কোয়ার পাই 2 স্কোয়ার, পাই পাই কাটাকাটি গিয়ে সমান সমান থাকে হচ্ছে 9:4। সে অ্যান্সারটা হবে হচ্ছে 9:4। এইখানেও একই কথা, 4:9 কিন্তু হবে না, হবে হচ্ছে 9:4। কারণ 4:9 হলে এটা কিন্তু কি হয়ে যায়, ব্যস্তানুপাত হয়ে যায়, সেটা কিন্তু হবে না। 29 নম্বরটা দেখেন, এই যে একইভাবে মানে আমাদের হচ্ছে কি করতে হবে, শহীদ ও মনিরের আয়ের অনুপাত 5:4, মনির ও তমিজের আয়ের অনুপাত 3:4। তা আমাদের তিনটাকে যদি একই রকম করতে হয়, তাহলে কি করতে হবে, শহীদ এবং মনিরের এটাকে 5:4 যেটা আছে সেটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে কি থাকে 5:3:4:3। এটা হচ্ছে শহীদ আর মনিরের, সমান হচ্ছে 15:12। আর মনিরের তমিজের সেটাকে হচ্ছে 3 আছে, এখানে হচ্ছে 4 দিয়ে গুণ করব, 3 × 4 4 × 4 সমান 12:16। তাহলে শহীদ, মনির, তমিজ এদের তিনজনের অনুপাত হচ্ছে 15:12:16, তিনজনের আয়ের অনুপাত। এখন বলছে শহীদের আয় যদি 120 টাকা হয়, তমিজের আয় কত? তাহলে শহীদ আর তমিজ এদের ভিতরে কত দেখেন, একটা হচ্ছে 15, একজন হচ্ছে 16। তো শহীদের আয় যদি হয় 120, তমিজের কত? অতএব তমিজের হবে হচ্ছে 120 × 16 ভাগ 15, সব মিলে 108, 16 × 8 128। তো তমিজের আয় হবে হচ্ছে 128 টাকা। এটা হচ্ছে আমরা দেখলাম। এরপরে দেখেন, শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10 এবং তার মাসিক সঞ্চয় 1000 টাকা হলো মাসিক আয়। এটা খুবই সিম্পল, আয় হচ্ছে 11x, ব্যয় হচ্ছে 10x, আর আয় আর ব্যয়ের যে পার্থক্য সেটাই হচ্ছে তার মাসিক সঞ্চয়। অতএব x = 1000। তো তাহলে মাসিক আয় কত? মাসিক আয় হচ্ছে 11x, 11x সমান হচ্ছে 11 × 1000 সমান হচ্ছে 11,000। অ্যান্সারটা হচ্ছে খ, 11,000। এরপর একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, এটা ভাড়া করে হয়ে গেছে, এখানে আসলে হবে হচ্ছে তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
এই অঙ্কটা কিন্তু বেশ ক্রিটিক্যাল। আপনারা দেখেন অঙ্কটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। তার মানে আমরা যদি চিন্তা করি যে টাইম, মানে কুকুরের 4 বার লাফ দিতে যে টাইম লাগে, খরগোশের 5 বার লাফ দিতে সেই টাইম লাগে। এখন আমার দেখতে হবে যে কুকুর আসলে 4 বার লাফ দিয়ে যেই, মানে ওই ওই সময়টাতে কুকুর তো 4 বার লাফ দিচ্ছে, কিন্তু খরগোশ আসলে ওই কুকুরের মানে 5 বার লাফ দিয়ে আসলে কতটুকু যাচ্ছে। এখন বলছে দেখেন, খরগোশ 4 লাফে যতটুকু যায়, কুকুর 3 লাফে ততটুকু যায়। তার মানে আমি যদি ওই যে প্রতি লাফে কুকুর যদি যায় 1 মিটার, প্রতি লাফে কুকুর যদি যায় 1 মিটার, তাহলে খরগোশ যাবে হচ্ছে 3/4 মিটার। কেন? কারণ কুকুর যদি ধরেন যে 3 লাফে যাইতে হচ্ছে 1 মিটার, খরগোশ যাইতে হচ্ছে 4 লাফে 1 মিটার। ব্যাপারটা হচ্ছে এরকম যে কুকুর 3 লাফে যতটুকু যাচ্ছে, খরগোশ যাচ্ছে 4 লাফে ততটুকু যাচ্ছে। এখন যদি আমি যদি চিন্তা করতে, কুকুর 3 লাফে যাবে 12 মিটার, খরগোশ 4 লাফে যাবে হচ্ছে 12 মিটার। তার মানে কি কুকুর 1 লাফে যায় হচ্ছে 4 মিটার, খরগোশ 1 লাফে যাইতে হচ্ছে 3 মিটার। এখন যদি কুকুর যায় 1 মিটার, খরগোশ যাবে হচ্ছে 3/4 মিটার। এখন কথা হচ্ছে খরগোশ যদি, কুকুর ধরলাম যে 4 লাফে হচ্ছে, মানে 1 লাফে যদি যায় সে 1 মিটার, তাহলে কুকুর 4 লাফে যাবে কত? 4 মিটার। এটা হচ্ছে কুকুরের ক্ষেত্রে, এটা ফিক্সড। খরগোশের ক্ষেত্রে দেখেন, সে 1 লাফে যায় 3/4 মিটার, তাহলে সে 5 লাফে যাবে কত? 5 ইন্টু 3/4 সমান কত? 15/4 মিটার। এখন খরগোশ তো 5 লাফে এটুক যাচ্ছে, আর কুকুর যাচ্ছে 4 লাফে এতটুকু। তো সমান সময়ে তো তারা এই দূরত্বটাই হচ্ছে মানে অতিক্রম করতেছে। সো এইটাই হচ্ছে তাদের হচ্ছে রেশিও। তো তার মানে রেশিও কত? 4/50/4। তার মানে 4 দিয়ে গুণ করে দিলে আসে হচ্ছে 16:15। তার মানে কুকুরের গতিবেগ 16 এবং খরগোশের হচ্ছে 15। এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। তার মানে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত হচ্ছে 16:15। এখানে কিন্তু 15:16 আছে, কিন্তু কুকুরেরটা প্রথম বলছে যেহেতু, তার মানে কুকুরেরটা প্রথমে দিতে হবে 16:50। এরপরে দেখেন, 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাঁশকে এত অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? খুবই সিম্পল, 60 ইন্টু 3/3 + 7 + 10 একটা, আরেকটা হচ্ছে 60 ইন্টু 7/3 + 7 + 10, আর 60 ইন্টু 10/3 + 7 + 10। তো একটা প্রথমটা আসে 9, দ্বিতীয়টা আসে হচ্ছে 21, তৃতীয়টা আসে হচ্ছে 30। অ্যান্সারটা হচ্ছে 9, 21, 30 গ। তো এটা হচ্ছে টুকরাগুলার সাইজ। দেখেন অঙ্কটা, এটা কিন্তু এইভাবে আসে। একইভাবে দেখেন, 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নিল। খ এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে নেয়। মেয়ে কত টাকা পাবে? মেয়ে কত টাকা পাবে এটা হচ্ছে অনেক পরে। আগে আমার দেখতে হবে খ প্রথমে কত টাকা পাইলো 1000 টাকা ভাগ করে। তো খ পায় 1000 ইন্টু, যেহেতু 1:4 মানে 4/1 + 4, 800 টাকা। 4/5 করলে 800 টাকা। তো এই 800 টাকার ভিতরে খ এর অংশ সে তার মেয়ে ও মায়ের মধ্যে 2:1:1 অনুপাতে, মানে 800 টাকার থেকে আবার 2:1:1 অনুপাতে কে কে পাচ্ছে? খ পাচ্ছে, তার মা পাচ্ছে এবং মেয়ে পাচ্ছে। অতএব মেয়ে পাবে 800 এর মেয়ে কত পায়? মেয়ে পায় 1 অংশ, ডিভাইড টোটাল অংশ আছে কত? 2 + 1 + 1 সমান 800 ইন্টু 1/4 = 200। তার মানে মেয়ে কত টাকা পাইলো? তারপরে 800 টাকার ভিতরে হচ্ছে 4 ভাগের 1 ভাগ পায়, তার মানে হচ্ছে 200 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ, মেয়ে পাবে 200 টাকা। এরপরে দেখেন, এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। ইফ 2 typists can type 2 pages in 2 minutes, how many typists will it take
to type 18 pages in 6 minutes. দেখেন 2 টাইপিস্ট 2 মিনিটে 2 পেজ টাইপ করতেছে। তার মানে প্রত্যেকটা টাইপিস্ট, আমি যদি বলি একজন টাইপিস্ট, সে 2 মিনিটে পারত কয়টা? 2/2 মানে 1 পেজ। তার মানে প্রত্যেকটা টাইপিস্টের 2 মিনিট দরকার 1 পেজ টাইপ করার জন্য। প্রত্যেকটা টাইপিস্টের প্রতি পেজ টাইপ করার জন্য লাগবে হচ্ছে 1 মিনিট। এখন বলছে হাউ মেনি টাইপিস্ট উইল ইট টেক টু টাইপ 18 পেজেস ইন 6 মিনিটস। তো একজন টাইপিস্ট সে হচ্ছে 2 মিনিটে টাইপ করে 1 পেজ। অতএব একজন টাইপিস্ট 1 মিনিটে টাইপ করে হাফ পেজ। অতএব একজন টাইপিস্ট 6 মিনিটে টাইপ করে 6/2 মানে হচ্ছে 3 পেজ। মানে 6 মিনিটে একজন টাইপিস্ট ম্যাক্সিমাম 3 পেজ টাইপ করবে। তাহলে 18 পেজ টাইপ করতে কতজন লাগবে? 18 পেজ টাইপ করতে তাহলে লাগবে হচ্ছে 18/3 সমান 6 জনকে। কারণটা কি, প্রত্যেকে হচ্ছে 3 পেজ করে টাইপ করতে হবে। তাহলে 18 পেজ কয়জন টাইপ করবে? 6 জন। সো অ্যান্সারটা হচ্ছে 6। এভাবে করে হচ্ছে আপনাদের অঙ্কগুলা শিখতে হবে। সো 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? তো 12 জন শ্রমিক করলো কত দিনে? 3 দিনে। তো 9 জন শ্রমিক করবে কত দিনে? এটা খুবই সিম্পল, 12 × 3 / 9 এত দিনে। ঠিক আছে? তো 12 জন শ্রমিক করছে 3 দিনে, তাহলে হচ্ছে 9 জন শ্রমিক করবে 12 × 3 / 9 মানে হচ্ছে 4 দিনে। তো এটা কিভাবে আসলো এটা একটু চিন্তা করে দেখেন। 12 জন শ্রমিক 3 দিনে মোট কাজ করছে, ধরেন যে 12 × 3 এত ইউনিট কাজ করছে, যেই কাজটার জন্য হচ্ছে সে আসলে 720 টাকা আয় করছে। তো এই পরিমাণ কাজ ধরলাম হচ্ছে 9 জন শ্রমিক করবে x দিনে, তাহলে 9 × x, এই দুটো তো সমান হবে। যে 9 জন শ্রমিক এত দিনে কাজ করছে আর 12 জন শ্রমিক 3 দিনে কাজ করছে, তাদের কাজের পরিমাণটা সমান। তাহলে এখান থেকে আছে x সমান কত? 12 × 3/9 সমান হচ্ছে 4। সো অ্যান্সারটা হবে হচ্ছে খ, 4 দিনে। এরপর দেখেন 3 দিনে একটি কাজের 1/27 শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? এটা খুবই সিম্পল অঙ্ক। দেখেন মোট কাজ যদি হয় 1 অংশ, তার 1/27 শেষ হয়েছিল কত দিনে? 3 দিনে। অতএব তার 1 অংশ শেষ হয়েছিল কত দিনে? 3 × 27 দিনে সমান হচ্ছে 81 দিনে। এটা হচ্ছে ওই কাজ পুরাটা শেষ হতো 81 দিনে। এখন বলছে ওই কাজের 3 গুণ কাজ করতে, তাহলে ওই কাজের 3 গুণ সেটা কি? সেটা হচ্ছে 81 × 3, সেটা লাগতো 243 দিন। অ্যান্সার হবে হচ্ছে গ, 243 দিন। এভাবে করে আপনাদের একটু ফ্র্যাকশন করে 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 করবেন, তাহলে দেখবেন অঙ্কগুলো আপনার খুব ইজি লাগছে। দেখেন 37 নম্বর দেখেন, এই অঙ্কটা আমাদের পাঠ্য বইয়ে ছিল 9-10 বইয়ে। মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলি কলম কিনেছিল? তো ধরি x সংখ্যক কলম। যদি এটা হয় তাহলে প্রত্যেকটা কলমের মূল্য কত? 240/x। এখন যদি সে একটা কলম বেশি পেত তাহলে প্রতিটা কলমের মূল্য 1 টাকা কম পড়তো। তো তাহলে সে যদি একটা কলম বেশি পাইতো তাহলে সে পাইতো কতগুলা? সে পাইতো হচ্ছে x+1 সংখ্যক কলম, এবং প্রত্যেকটা কলমের তার মূল্য পড়তো তাহলে 240/x+1। এটার চাইতে কম। কতটুকু কম? 1 পরিমাণ কম। তো তাহলে আমি এখান থেকে দেখতে পারি বা
লসাগু যদি করি 240x প্লাস 240 মাইনাস 240x x ইন্টু বা 240 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 সমান 0। তো এখান থেকে যদি মিডল টার্ম করেন তাহলে দেখবেন এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 16 তো যেহেতু দুটাই তার মানে হচ্ছে অতএব আর এখানে হচ্ছে এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 16, কিন্তু নেগেটিভটা আমাদের হবে না, আমরা কাউন্ট করতে পারবো না যেহেতু সংখ্যা। তো এক্সের মান হবে হচ্ছে 15, তার মানে সে 15টা কলম কিনেছিল। এই অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল, জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে কত দিয়ে আসলে কত আমরা বুঝতে পারছি। তো একইভাবে দেখেন 3টি ছাপাখানা একটি কাজ 60 মিনিটে করতে পারে, 5টি ছাপাখানা কত মিনিটে করবে? তো 3টা ছাপাখানা 1 ঘন্টায় মানে একটি কাজ হচ্ছে করতে পারে, তারপর তারা মোট কাজ করতে আমার ইফোর্টটা লাগছে হচ্ছে 3 ইন্টু 60 মিনিট। 5টি ছাপাখানা তাহলে কত লাগবে? ধরলাম 5 ইন্টু এক্স মিনিট। তাহলে 5x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 60, অতএব x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 60 ভাগ 5 সমান আসে হচ্ছে 36 মিনিট। তো 5টি ছাপাখানা কত মিনিটে করতে পারবে? সে পারবে হচ্ছে 36 মিনিটে। একইভাবে কোনো অফিসে উপস্থিতির দিন 20 টাকা পাওয়া যায় আর অনুপস্থিতির দিন 5 টাকা জরিমানা দেওয়ার শর্তে এক ব্যক্তি 1996 সনের ফেব্রুয়ারি মাসে 380 টাকা বেতন পেল। লোকটি ওই অফিসে কতদিন উপস্থিত ছিল? এখানে 1996 সালের ফেব্রুয়ারি মাস যেহেতু বলছে, একটা জিনিস চিন্তা করে দেখেন 1996 সাল হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসটা ছিল হচ্ছে 29 দিন। তো যদি লোকটা এক্স দিন উপস্থিত থাকে তাহলে অনুপস্থিত ছিল হচ্ছে 29 মাইনাস এক্স দিন, এক্স দিন উপস্থিত 29 মাইনাস এক্স দিন অনুপস্থিত। তো বলছে প্রত্যেক দিন উপস্থিতির জন্য সে পায় 20 টাকা করে আর অনুপস্থিতির জন্য 5 টাকা করে কেটে নেয়। 20x মাইনাস 5 ইন্টু ইজ ইকাল টু 380। তো তাহলে এখান থেকে যদি দেখি বা মাইনাস 145 আর এখানে হবে হচ্ছে বা 20x আর 25x is equal to 5 to 5 x is equal to 21। তার মানে লোকটি অফিসে উপস্থিত ছিল হচ্ছে কতদিন? 21 দিন। তো এভাবে করে কিন্তু আপনার কন্ডিশনগুলো বের করতে পারলে অঙ্কগুলো করাটা খুবই ইজি হয়ে যাবে। এরপরে দেখেন একটি কার ওয়াশার মেশিনে 8টি কার ওয়াশ করে 18 মিনিটে। এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে? 3 ঘন্টায়। তার মানে 18 মিনিটে করে হচ্ছে 8টা কার ওয়াশ করে, অর্থাৎ 1 মিনিটে করে হচ্ছে 8/18টা। 3 ঘন্টা, 3 ঘন্টা মানে কত? 3 ইন্টু 18, এত মিনিটে করে হচ্ছে 8 ইন্টু 3 ইন্টু 18, সরি 3 ইন্টু 18 মানে 3 ঘন্টা মানে 3 ইন্টু 60 ডিভাইড বাই 18। কাটাকাটি করে সব মিলিয়ে দেখবেন আসে হচ্ছে 80, কারণ এখানে 180 কাটাকাটি করে, তো অ্যান্সারটা হবে হচ্ছে 80টি। তাহলে এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে? 80টা কার ওয়াশ করা যাবে। 41 নম্বরটা দেখেন
1996 সালে বাংলাদেশের কোনো একটি শহরে রেডিওর সংখ্যা টেলিভিশনের সংখ্যা দ্বিগুণ ছিল। তার মানে রেডিওর সংখ্যা যদি হয় 2x, টেলিভিশনের সংখ্যা ছিল হচ্ছে x। 1970 সালের মধ্যে ওই শহরে আরও 200টি টেলিভিশন কেনা হলো, তবু রেডিওর সংখ্যা টেলিভিশনের চেয়ে 40টি বেশি। তার মানে 2x ছিল হচ্ছে রেডিওর সংখ্যা, টেলিভিশনের সংখ্যা ছিল এক্সট্রা। এরপরে সেইখানে আরও 200টা টেলিভিশন কেনা হলো। এখন তাদের মধ্যে ব্যবধান কত? 40, কারণ রেডিওর সংখ্যা এখন টেলিভিশনের চেয়ে 40টা বেশি। তার মানে এখান থেকে লিখতে পারি 2x মাইনাস x মাইনাস 200 বা x সমান 200 প্লাস 40 সমান হচ্ছে 240। এটা হচ্ছে কি x এর মান, তাহলে রেডিওর সংখ্যা কত? এর দ্বিগুণ, 2x ইকুয়াল টু 2 ইন্টু 240 সমান হচ্ছে 480। তারপরে রেডিওর সংখ্যা 1960 সালে ছিল 480, টেলিভিশনের সংখ্যা ছিল হচ্ছে এর অর্ধেক 240টা। অ্যান্সারটা হচ্ছে গ। এরপরে দেখেন, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি, খালি বালতির ওজন কত? তো দেখেন, পানি ভর্তি বালতির ওজন এত কেজি, ধরলাম যে পানির ওজন ছিল হচ্ছে x কেজি, বালতি ওজন a কেজি, তো তাহলে পানি ভর্তি অবস্থায় ওজন কত? 12 কেজি, a প্লাস এক্স সমান 12। আবার বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার মানে বালতির অর্ধেক কত? 0.5x, মানে a প্লাস 0.5x সমান কত? 7 কেজি। এই দুটো যদি আমরা হচ্ছে বিয়োগ করে দিই, কাটাকাটি করে কি থাকে? 0.5x ইজ ইকুয়াল টু 5 কেজি, অতএব x ইজ ইকুয়াল টু 10 কেজি। তার মানে পানির পরিমাণ হচ্ছে 10 কেজি, তাহলে খালি বালতির ওজন কত? a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2 কেজি। সো অ্যান্সারটা হবে ঘ, 2 কেজি। সো এইভাবে করে হচ্ছে আমাদের করতে হবে। দেখেন 43 নম্বরটা খুবই সিম্পল অঙ্ক। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? তো 2টা গরুর মূল্য 3000 টাকা, একটার দাম হচ্ছে 1500 টাকা। এখন দেখেন 15টা ভেড়া, 5টা গরুর দাম, অতএব 5 দিয়ে ভাগ করলে কি হয়? 3টি ভেড়া একটা গরু, তো একটা গরুর দাম বলা আছে হচ্ছে 1500 টাকা, তাহলে 3টা ভেড়ার দাম কত হবে? 1500 টাকাই হবে। এই তো অঙ্ক, 1500 টাকা। এভাবে করে আমরা এই অঙ্কটাও করে ফেললাম খুব সহজে। 44 নম্বর দেখেন, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল। 50কে এমন 2টি অংশে বিভক্ত করুন যেন এক অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম, অপর অংশের 3 গুণ 45 অপেক্ষা তত বেশি হয়। তার মানে 50-এর ভিতরে একটা যদি হয় x, একটা সংখ্যা, একটা হবে হচ্ছে 50 মাইনাস এক্স। তো প্রথম অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম, তার মানে হচ্ছে 75 মাইনাস টুয়াইস এক্স, যত কম, অপর অংশের 3 গুণ 45 অপেক্ষা তত বেশি। তো অপর অংশের 3 গুণ মানে কত? 3 ইন্টু 50 মাইনাস এক্স, এটা কত হবে? 45 অপেক্ষা তত বেশি হবে। প্রথম অংশের দ্বিগুণ 75 অপেক্ষা যত কম, অপর অংশের 3 গুণ 45 তত বেশি, বা 75 মাইনাস টুয়াইস ইন্টু 150 মাইনাস থ্রাইস এক্স মাইনাস 45। তো এখানে যদি আমি এ পাশে নিয়ে আসি, থ্রাইস এক্স মাইনাস টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 150 মাইনাস 75 মাইনাস 45, অতএব এক্স সমান 30। প্রথম অংশটা হবে যে
30, আর 50 মাইনাস এক্স দ্বিতীয় সংখ্যাটা সমান হবে হচ্ছে 20। অ্যান্সার হবে হচ্ছে 30 এবং 20। সংখ্যা দুটো হচ্ছে 30 এবং 20। এরপর দেখেন, বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল? তো ধরলাম মোট যাওয়ার কথা ছিল এক্স জনের, তো 5 জন যাত্রী না আসায় এখন যাচ্ছে হচ্ছে এক্স মাইনাস 5 জন। তো নতুন যে ভাড়া 5700 ডিভাইড বাই এক্স মাইনাস 5, এইটা আগের যে ভাড়া ছিল জনপ্রতি 5700 ডিভাইড বাই এক্স, এর থেকে কতটুকু বেশি? এর থেকে 3 টাকা বেশি। তো তাহলে কি হলো দেখেন, সমান আচ্ছা, এটা হচ্ছে এভাবে রাখি আমরা, সমান হচ্ছে 5700 ইন্টু 5/3 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x সমান কাটাকাটি করে হচ্ছে 9500, বা এটাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 95x মাইনাস 9500 ইজ ইকুয়াল টু 0। এভাবে করে যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখব যে এখান থেকে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 100, মিডিল টার্ম ব্রেক করলে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 100। তার মানে এক্স বা বাসের যাত্রী ছিল হচ্ছে এক্স মাইনাস 5 জন, কারণ 5 জন আসে নাই, তার মানে বাসের যাত্রী হবে হচ্ছে 95 জন। সো অ্যান্সারটা হবে হচ্ছে গ, বাসের যাত্রী ছিল হচ্ছে 95 জন। এরপর চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের 7 গুণ। ওইরূপ 7টি খালি পাত্রের ওজন 14 কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে? দেখেন, 7টি খালি পাত্রের ওজন 14 কেজি, তার মানে একটি খালি পাত্র 2 কেজি। একটা খালি পাত্রের ওজন হচ্ছে 2 কেজি। তো চাল ভর্তি পাত্রের ওজন খালি পাত্রের ওজনের 7 গুণ, তার মানে চাল ভর্তি পাত্রের ওজন হচ্ছে 7 ইন্টু 2 মানে হচ্ছে 14 কেজি। এটা হচ্ছে চাল ভর্তি পাত্রের ওজন। এখন এই 14 কেজির ভিতরে আবার খালি পাত্রের ওজন কত? 2 কেজি। তাহলে কত কেজি চাল থাকবে? থাকবে হচ্ছে 14 মাইনাস 2 কেজি সমান 12 কেজি। এটা হচ্ছে অ্যান্সার, যে 12 কেজি। এরপরে দেখেন, কোনো কিছু ধরা যাক জনসংখ্যা বৃদ্ধির ধারা যদি 2:4:8 এই হারে, তো এটাকে বলা হচ্ছে জ্যামিতিক হার। ঠিক আছে, মানে এই যে আমাদের হচ্ছে একটা রেশিও বা এটাকে বলা হচ্ছে, মানে এটা হচ্ছে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা যেরকম দেখেছি সেরকম, এটা হচ্ছে জ্যামিতিক হার বলা হয়। একইভাবে কোনো একটি শ্রেণীতে যত ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 35 পয়সা বেশি চাঁদা দেওয়া হয়, মোট 65 টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো ধরলাম মোট স্টুডেন্ট সংখ্যা এক্স, তাহলে প্রত্যেকে চাঁদা দিলে হচ্ছে এক্স এর সাথে আরও 35 পয়সা বেশি, এত। তো এটা দেওয়াতে মোট স্টুডেন্ট হলো হচ্ছে, মোট টাকা হলো 65 টাকা। যেহেতু পয়সায় আছে, তার মানে এটাকে লিখবো 65 ইন্টু 100, বা এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 6500 ইজ ইকুয়াল টু 0। সেটাকে মিডল টার্ম ব্রেক করবো, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 65x বা
তো এখান থেকে আমরা দেখি অতএব এক্স মাইনাস 65 বা এক্স ইজ ইকুয়াল টু 65। অথবা ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কতজন? 65 জন। এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এরপরে দেখেন শিক্ষা সফর যেমন একই রকমের অঙ্ক, যে এটা আপনারা একটু বাসায় আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা এটা করবেন যে আমরা যেভাবে করলাম এই অনুযায়ী কী আসে অ্যান্সারটা। এরপর দেখেন একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি দৈর্ঘ্যের 3 গুণ। টুকরা দৈর্ঘ্য দুটোকে সংযুক্ত করলে সমুদ্র টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুণ হবে? তার মানে একটার দৈর্ঘ্য আরেকটার দৈর্ঘ্য 3 গুণ, তার মানে একটা যদি হয় থ্রাইস এক্স, আরেকটা হবে হচ্ছে এক্স। এই দুটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার যেটা হবে সেটা হবে হচ্ছে 4x। তাহলে 4x নতুন যে সেটা ছোটোটার চাইতে কত গুণ হবে? ছোটোটার চাইতে 4 গুণ বড় হবে। অ্যান্সার হচ্ছে খ। কত গুণ বড় হবে? 4 গুণ বড় হবে। এরপরে দেখেন কোনো পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন হতে 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, বাকি প্রশ্নগুলোর 1/4 শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি 50% প্রশ্নের উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল? তো সে কি করলো, সে হচ্ছে প্রথমে 20টা প্রশ্ন থেকে 15টার উত্তর দিছে। আর এটা কতগুলা দিচ্ছে? 20টার থেকে। আর বাকি যে সংখ্যা আছে n সংখ্যক প্রশ্নের ভিতর থেকে প্রথম 20টা থেকে 15টার উত্তর দিচ্ছে। আর প্রথম 20টা গেলে বাকি থাকে n+20 সংখ্যক সংখ্যা, মানে এতগুলো প্রশ্ন। সেই প্রশ্নের কি করছে? 4 মানে 1/4 মানে কি 4 ভাগে 1 ভাগ অ্যান্সার করছে। সে অ্যান্সার করছে হচ্ছে প্রথম 20টার থেকে 15টা, আর বাকি n-20 সংখ্যক যেগুলো ছিল তার ভিতরে 4 ভাগের 1 ভাগ। এইভাবে করে সে ওভারঅল কি করছে? 50%, মানে হচ্ছে টোটাল সংখ্যার 50% অ্যান্সার করছে মোট প্রশ্নে। তো তাহলে বলছে তাহলে পরীক্ষাটা প্রশ্নের সংখ্যা কত ছিল? বা এখান থেকে আমি লিখব 15 প্লাস n/4 মাইনাস 5 ইকুয়াল টু n/2। তো এনগুলো এক পাশে নিয়ে আসলে n/2 মাইনাস n/4 ইজ ইকুয়াল টু 10। বা এখান থেকে যদি করি তাহলে এখান থেকে n/4 ইজ ইকুয়াল টু 10, অতএব n ইজ ইকুয়াল টু 40। তাহলে পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ছিল কতগুলো? প্রশ্নের সংখ্যা ছিল হচ্ছে 40টা। এভাবে আমাদের এই অঙ্কটা দেখলাম। 52 নম্বরটা দেখেন, একটি ক্রিকেটে দলে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক হোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো? তো দেখেন আমরা জানি একটা ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে আর মোট উইকেট থাকে 10টা। তো এই 10টার ভিতরে অর্ধেক, মোট উইকেটের অর্ধেক কি করছে? বোল্ড আউট হয়ে গেছে, মানে 5 জন বোল্ড আউট, বাকি থাকলো 5 জন। তো ধরলাম স্ট্যাম্প আউট হয়েছে হচ্ছে x জন, তাহলে তার 1.5 গুণ হলো কত? কট আউট, মানে হচ্ছে 1.5x। তাহলে x প্লাস 1.5x এটা হলো হচ্ছে 10 মাইনাস 5, বা 2.5x ইজ ইকুয়াল টু 5, অতএব x ইজ ইকুয়াল টু 2। তাহলে স্ট্যাম্প আউট হলো 2 জন আর কট আউট হবে কত? 1.5x, মানে 2 ইন্টু 1.5 সমান 3 জন হলে হচ্ছে কট আউট। অ্যান্সারটা হবে হচ্ছে 3। এরপরে দেখেন 674 টাকা সাবিহা, সাদিয়া ও সাইমার মধ্যে 3:4, 4:5 এবং 6:7 অনুপাতে ভাগ করা হলো। সাইমা কত টাকা পাবে? সো 3:4:6 এদের তো এখন যদি আমি কি করতে হবে? 4, 5, 7 এই তিনটার হচ্ছে কি করতে হবে? আমার লসাগু নিতে হবে। সো লসাগু যদি নেই 4 5 20, 140। সমান এখান থেকে আসে হচ্ছে 105,
12 120, তাহলে সাইমা অর্থাৎ হচ্ছে 6 to 7 সে পাবে হচ্ছে 674 ইন্টু 120 ভাগ সমান কাটাকাটি করে থাকবে হচ্ছে 240 টাকা। সো সাইমা পাবে 240 টাকা। একইভাবে একটি রেসিপিতে 3টি ডিম এবং 2 কাপ দুধ প্রয়োজন। যদি উক্ত রেসিপিতে 8টি ডিম ব্যবহার করা হয় তবে কত কাপ দুধ প্রয়োজন? তো ধরলাম যে কত কাপ, এক্স কাপ দুধ প্রয়োজন। তাহলে এক্স কাপ দুধ আর এবং হচ্ছে 8টা ডিম, এর রেশিও কি হবে? এর রেশিও হবে হচ্ছে 2 কাপ ডিভাইড বাই 3টা ডিম, এটা সমান। তো তাহলে আমি এখান থেকে লিখতে পারি x = 2/3 ইন্টু 8। তো x = 2/3 ইন্টু 8 মানে কি? সব মিলে আমার থাকে হচ্ছে 16/3, মানে হচ্ছে 5 ফুল 1/3। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে খ। সো এটা হচ্ছে আমার এই পরিমাণ থাকে, খুবই সিম্পল। এরপরে দেখেন এই অঙ্কটা আমাদের আজকের শেষ অঙ্ক। একটি ঘড়িতে 6টার ঘণ্টাধ্বনি ঠিক 6টায় শুরু করে বাজতে 5 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে। এই অঙ্কটার সলিউশনটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। সেখানে কি করা আছে দেখেন, 2 রকম হতে পারে এটা, যে 6টার সময় ঠিক বাজছে, তারপরে হচ্ছে 5 সেকেন্ডে বাজছে, মানে 1 2 3 4 5, পরের 5 সেকেন্ডে 5টা বিট হয়েছে। আর আরেকটা হচ্ছে যে না, মোট 6 বার বিট হইতেই 5 সেকেন্ড লাগছে। তো মোট 6 বার মানে ঘণ্টাধ্বনি বাজতে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে 12টা ঘণ্টাধ্বনি মানে 12টার সময় 12টা ঘণ্টাধ্বনি বাজতে লাগবে হচ্ছে 5 বাই, মানে একটা ঘণ্টাধ্বনি বাজতে হচ্ছে 5/6 সেকেন্ড লাগে। 12টা লাগবে হচ্ছে 5/6 × 12, মানে হচ্ছে 10 সেকেন্ড। আর যদি আমরা কঠিনভাবে চিন্তা করি, তাহলে প্রথম সেকেন্ডে একটা হয়েছে, তারপরে প্রত্যেক সেকেন্ডের গ্যাপে একটা করে হয়েছে, তখন লাগবে হচ্ছে 11 সেকেন্ড। কিন্তু দ্বিতীয়টা যেটা আছে সেটা আমরা ব্যবহারটা সাধারণত করি না, আমরা প্রথমটাই করি। এটা হবে হচ্ছে অ্যান্সারটা 10 সেকেন্ড। সো এই মোটামুটি অনুপাত সহানুপাতের আমরা অনেকগুলো অঙ্ক করলাম। আমরা শিওর আপনাদের নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দর কিছু টপিক নিয়ে আবার আসবো। সো সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। ভালো থাকবেন, শুভকামনা।